আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা এতদিন ধরে বলছিলে যে ভাইয়া উপন্যাসের ক্লাস তো পেলাম, উপন্যাস ক্লাসে খুব ভালো মতো বুঝলামও, পরীক্ষাতেও অনেক হেল্প হলো, কিন্তু তোমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদের এই উপন্যাসটার উপর যেই বর্ণনামূলক প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সেগুলোর ব্যাপারে একটা ক্লাস দেওয়ার জন্য। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম উপন্যাস 1971-এর শিওর শর্ট ক্লাস। এই ক্লাসে আমরা 6টা বর্ণনামূলক প্রশ্ন দেখব এবং 6টা বর্ণনামূলক প্রশ্ন দেখার সাথে সাথে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব আমি, যেগুলো ফলো করে পরীক্ষার খাতায় ভালো মতো তোমরা লিখতে পারবে। ওকে, এটা একটা। আর আমাদের কিন্তু শুধুমাত্র উপন্যাস অংশ থেকেই বর্ণনামূলক প্রশ্ন আসবে, অন্য কিছু থেকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসবে না। আমাদের গদ্য এবং পদ্য এই দুইটা থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, তোমরা 5টা সৃজনশীল প্রশ্ন লিখবা। আর এই যে আমাদের উপন্যাস অংশ, এই উপন্যাস অংশ থেকে 2টা বর্ণনামূলক প্রশ্ন আমাদের লিখতে হবে। প্রতিটা বর্ণনামূলক প্রশ্নতে তোমাদের 10 মার্ক করে থাকবে, 10 10 20, 5টা সৃজনশীল 50, 20 নাম্বার আমাদের বর্ণনামূলক প্রশ্নতে, আর 30 নাম্বার আমাদের এমসিকিউতে। খুবই সিম্পল ব্যাপার। তো এখন এই যে বর্ণনামূলক প্রশ্নগুলা, এই বর্ণনামূলক প্রশ্নগুলার 2টা অংশ থাকবে, একটা তোমার ক, আর একটা তোমার খ। ঠিক আছে? তো ক আবার খ, এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি? ক আমাদের 3 মার্কের জন্য, কত? 3 মার্কের জন্য। আর খ আমাদের 7 মার্কের জন্য। তো বুঝতেই পারতেছো খটা আমাদের বড় করে লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আসলে কিভাবে করব? সৃজনশীলের মতো করব নাকি ডিফারেন্ট ওয়েতে? দেখো, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। তো বর্ণনামূলক প্রশ্ন মানে যেই প্রশ্নের উত্তরটা তুমি বর্ণনা করবা। এখন বর্ণনা করা মানে কি? এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা। সিম্পলি তোমরা বই পড়ে নিজেরা অথবা ভাইয়ার ওয়ান শট দেখে, যারা উপন্যাসটা কাহিনী জানো, তারা কাহিনীটাকে আশ্রয় করে তোমরা বর্ণনাটা লিখবা। মানে কাহিনীতে যদি তোমাদের কাহিনীর ব্যাপারগুলো সুন্দর মতো জানা থাকে, তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য বর্ণনা করার ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। বাইরের কোনো কিছু বর্ণনা করার দরকার নেই। যেই কাহিনী তোমরা পড়ছো সেই কাহিনীটাই বর্ণনা করবা। প্রশ্নতে যেটা জিজ্ঞাসা করছে এটা আগে বুঝতে হবে, এবং একটা প্রশ্নতে আমি কতক্ষণ লিখব সেটা আমাদের ভাবতে হবে। যেহেতু তোমরা অলওয়েজ সৃজনশীল লিখে অভ্যস্ত, তো তোমাদের মাথায় সৃজনশীলের স্ট্যান্ডার্ড যে এটা টাইম, ক এতক্ষণ, খ এতক্ষণ, গ এতক্ষণ, ঘ এতক্ষণ, সেটা সেট করা। বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো তুমি চিন্তা করে দেখো যে তোমার বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য আমরা সময় নিব 20 মিনিট। কতক্ষণ? আমরা 20 মিনিট সময় নিব। এখন এই 20 মিনিট সময়ে আমি আসলে কত মার্কের অ্যান্সার করছি বলো তো? আমি 20 মার্কের না 10 মার্কের অ্যান্সার করছি? 10 মার্কের অ্যান্সার করছি। তার মানে প্রতি 1 নম্বরের জন্য আমার থাকে 2 মিনিট ভাগ করলে। তো যেইটা তোমার 3 মিনিট, ওটা আমি নর্মালি কতক্ষণ রাখবো? মানে 3 মার্ক যেটা, সেটা আমি 6 মিনিট রাখবো। ঠিক আছে? আর যেটা তোমার 7 মার্ক, সেটার জন্য আমি অবশ্যই রাখবো 14 মিনিট। এরকম ভাবে যদি আমরা ভাগ করে নেই, অথবা ধরো তোমার 14 মিনিট না রাখতে পারলো, 12 মিনিট তো অন্তত রাখা উচিত, তাই না, লেখার জন্য? তো তোমরা অলওয়েজই বলো যে ভাই কতটুকু লিখতে হবে, কতটুকু লিখবো আমরা। আসলে দেখো, কতটুকু লিখবা এটা কিন্তু ধরে বলা যায় না। তোমাদের এক একজনের লেখার স্পিড এক এক রকম, তোমাদের এক একজনের লেখার সাইজ এক এক রকম। তো পৃষ্ঠা নাম্বার বলেও কিন্তু আসলে লাভ হয় না যে 2 পৃষ্ঠা লিখবা, 3 পৃষ্ঠা লিখবা। ধরো তুমি 1 পেজে 15 লাইন লেখো, তোমার এক ফ্রেন্ড লেখে 7 লাইন। তো এখন ওর 3 পেজ লিখতে কম সময় লাগবে, তোমার লাগবে অনেক বেশি সময়। তো ওই দুইটা কম্পেয়ার করে কি লাভ আছে? না। আমি তোমাদেরকে এই জন্য সময়টা বলে দিই যে তোমরা সর্বোচ্চ 6 মিনিট সময় দিবা ক এর পিছনে, আর 14 মিনিট সময় দিবা খ এর পিছনে। বা যদি কোনোভাবে তোমার ধরো কোনো না কোনোভাবে 1-2 মিনিট চলে যায়, খ এর জন্য তোমরা কখনোই 12 মিনিটের কম সময় দিবা না, তাহলে উত্তর ছোট হয়ে যাবে। আর উত্তর ছোট হলে বাংলা, বিজিএস ইত্যাদি পরীক্ষায় নাম্বার অনেক ভ্যারি করে, এটা তোমরা জানো। ওকে, তো এখন এই যে আমি তোমাদেরকে বললাম যে প্রশ্নটা বুঝতে হবে আর অ্যান্সার করাটা খুবই ইজি, কারণ কাহিনী যে জানে সেই ভালো মতো অ্যান্সার করতে পারবে। যেমন দেখো, সফদরুল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো। সফদরুল্লাহকে, সফদরুল্লাহ একটা চরিত্র, আমাদের 1971 উপন্যাসের একটা কেন্দ্রীয় চরিত্রকে সফদরুল্লাহ। এখন এই সফদরুল্লাহ কি করছিল বলতো? এই সফদরুল্লাহর কাহিনী কিন্তু মোটামুটি পরের দিকে আসছে, শুরুর দিকে কিন্তু আসে নাই। ভাইয়ার ক্লাসটা যদি তোমরা খেয়াল করো, তো সফদরুল্লাহর কে আছে? সফদরুল্লাহর ওয়াইফ আছে, শালিকা আছে, মানে ওয়াইফের বোন। তো
সে হচ্ছে তার পরিবারে যে মেয়ে ছেলে আছে, মানে কি মেয়ে মানুষ যারা আছে, তাদের ব্যাপারে টেনশনে পড়ে গেছিল যে এই যে পাকিস্তানি মিলিটারি আসছে, এই মিলিটারি যদি হচ্ছে আমার ঘরের মেয়ে মানুষের সাথে উল্টাপাল্টা কিছু করে, ঠিক আছে, তাহলে আমি কি করব, এখন কি করা উচিত? এদেরকে কি আমি আমার বাড়িতেই রাখবো, নাকি এদেরকে হচ্ছে আমি অন্য কোথাও হচ্ছে সরিয়ে নিব? বুদ্ধি সলা পরামর্শ করার জন্য আলোচনা করতে গেছিল কার বাসায়? জয়নাল মিয়ার বাসায়। তো জয়নাল মিয়া এর মতো হচ্ছে কি অন্যান্য মানুষের মধ্যে একটা আইডিয়া ছিল যে পাকিস্তানিরা হচ্ছে কি আসলে তোমার মনে করো যে মুসলমানদের কোনো ক্ষতি করে না। ওকে, কলেমা জিজ্ঞাসা করবে, ঠিক আছে, কালেমা যেটাকে আমাদের বলা হয়, কালেমা বা কলেমা যেটাই বলা হোক না কেন, জিজ্ঞাসা করবে, যদি পারে তাহলে, যদি শিওর হয় পাকিস্তানিরা যে তুমি মুসলমান, তাহলে ছেড়ে দিবে। তো মুসলমান মহিলাদের আসলে কোনো রিস্ক নাই। তো যখন হচ্ছে সফদরুল্লাহ গেছিল জয়নাল মিয়ার কাছে আইডিয়া নিতে, জয়নাল মিয়া বলছে তোমার টেনশনের কিছু নাই, তুমি সুন্দর মতো হইতেছে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তুমি তাদের সাথেই থাকো, ইনশাল্লাহ হচ্ছে পাকিস্তানি আর্মি এদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে সম্পূর্ণ উল্টা। কিরকম? সফদরুল্লাহ যখন বাড়িতে গেল তখন দেখলো যে অঘটন যা ঘটার ঘটে গেছে। মানে এক পাকিস্তানি আর্মির, মনে করো যে সৈনিক, সিনিয়র সৈনিক, সুবাদার বলা হয় এদেরকে, তার সাথে রাজাকার ছিল, তারা আসছে এবং আসার পরে হচ্ছে এই যে সফদরুল্লাহর স্ত্রী এবং শালিকাকে পেয়ে তাদেরকে নির্যাতন করছে। এই জিনিসটা সফদরুল্লাহ তখন গিয়ে হচ্ছে জানতে পারে। তো সফদরুল্লাহর মানসিক অবস্থাটা কিন্তু এই জায়গায় পরিবর্তিত হয়ে যায়। এরপর সফদরুল্লাহর মনের ভিতরে উঠে হচ্ছে রাগ, ক্ষোভ, প্রতিশোধ নেওয়ার চিন্তা জাগে তার মনের মধ্যে। এরপর সে কি করে বলতো? দা নিয়ে বের হয়ে যায়। পাকিস্তানি যারা হচ্ছে তাদেরকে হচ্ছে তার মানে ওয়াইফ এবং শালিকাকে নির্যাতন করছে তাকে মারবে, ঠিক আছে, একজন হচ্ছে তোমার মনে করো যে লম্বা, আরেকজনের মুখে বসন্তের দাগ আছে, এরকম দুইজনকে খুঁজতেছিল সফদরুল্লাহ। তো সফদরুল্লাহর মানসিক অবস্থাটা দেখো, শুরুতে সে টেনশনে ছিল, সেখানে জয়নাল মিয়া তাকে আশ্বস্ত করে যে কোনো প্রবলেম নাই, বাড়ি যাও। তো সে আশ্বস্ত হয়ে বাড়িতে আসে। আসার পরে আসল অবস্থা দেখে তার মনের ভিতরে প্রতিশোধ এবং রাগ জাগ্রত হয়, ঠিক আছে, এই জন্য সে দা নিয়ে বেরিয়েছিল। তো এখন বুঝতে পারতেছো, কাহিনী থেকেই কিন্তু উত্তর করলাম, আমি কিন্তু কোনো মন গড়া লাইন বা কোনো কিছু তোমাদেরকে বলে উত্তরটা বুঝাই নেই। যে সফদরুল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো। তার মানসিক পরিবর্তনটা কিরকম হয়েছে সেটা বলছি। প্রধান কারণটা কি? প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে যেই সফদরুল্লাহ মনে করছিল যে পাকিস্তানিরা মুসলমানদের ক্ষতি করবে না, সেই পাকিস্তানিরাই হচ্ছে তার স্ত্রী এবং শালিকার সাথে নির্যাতন করেছে। এই জন্যই এটাই হচ্ছে কারণ, আর এই কারণেই হচ্ছে সফদরুল্লাহর মানসিক পরিবর্তনটা হয়। কিরকম মানসিক পরিবর্তন? তার মাইন্ড সেট আপ ছিল হচ্ছে নর্মাল, সে আশ্বস্ত হয়ে আসছে জয়নাল মিয়ার কাছ থেকে, কিছুক্ষণ পরেই আসল অবস্থা দেখে তার মনের ভিতরে প্রতিশোধ জন্ম নেয়, রাগ জন্ম নেয়। তো তোমাদের আমি বলছি যে প্রশ্নটা বুঝো, অলওয়েজই সবসময় তোমাদের একটা কথা বলি, প্রশ্ন বুঝো। তোমরা কি করো? প্রশ্ন না বুঝাই তোমাদের মাথার মধ্যে চলে, লিখতে হবে অনেক লেখা, তাড়াতাড়ি লেখা শুরু করে দাও। অনেক সময় দেখা যায় যে তোমরা উত্তরে এই জন্য অপ্রাসঙ্গিক জিনিসপত্র লেখো, মানে কি প্রশ্নের সাথে কোনো কানেকশন নেই এমন জিনিসপত্র লেখো। তো এটা কি করা যাবে না। তো সফদরুল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে ব্যাখ্যা করো। তো এই জায়গাতে সুন্দর মতো দেখো 6 মিনিটে যতটুকু লেখা যায় অতটুকুর স্ট্রাকচার করে হচ্ছে একটা উত্তর কিন্তু আমাদের রেডি করা আছে। তোমাদেরকে এতক্ষণ আমি যা বললাম তাই, ওকে। এবং এই জায়গাতে তোমাদের যে প্রশ্নটা আসে যে ভাইয়া আমরা কি প্যারা করব নাকি হইতেছে আমরা একসাথে লিখে দিব? প্যারা করতে পারো, কোনো সমস্যা নাই, পরীক্ষা তোমার, কলম তোমার, খাতা তোমার, কলমের কালিও তোমার। তো তুমি যতটুকু সুন্দরভাবে প্যারা প্যারা করে যদি লিখতে চাও, প্যারা আমরা কখন করি? যখন ধরো এক টাইপের জিনিসপত্র লিখতেছো, ওই কথা শেষ, আরেক টাইপের জিনিসপত্র লেখা শুরু হবে, তখন তুমি প্যারা করতে পারো। এরকম এক মনে করো যে একটা অনুচ্ছেদের মতো করে লিখতে হবে তেমন কিন্তু না। দ্বিতীয় প্রশ্ন দেখো, 1971 উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় হচ্ছে তোমার দাও। 1971 উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। কথাটা বুঝো, প্রতিফলিত মানে কি? যেটা 1971 উপন্যাসে আমরা দেখছি, বা যেই কাহিনীটা 1971 উপন্যাসে প্রতিফলিত হয়েছে, মানে ফুটে উঠছে। মানে 1971 উপন্যাসে কাহিনীটার মধ্যে তুমি অবশ্যই শুরুর দিকে যদি তোমরা পড়ে থাকো বা ভাইয়ার ক্লাসটা দেখে থাকো, দেখবা হচ্ছে কি নীলগঞ্জের লাইফস্টাইলটা আসলে কিরকম, নীলগঞ্জ কেমন গ্রাম, কোথায় অবস্থিত, তাই না? খুব সুন্দর মতো তোমাদেরকে ম্যাপ এঁকে বুঝাইছিলাম না? যে হচ্ছে তোমার মনে করো যে
ট্রেন স্টেশন, সেখান থেকে একটা বাজার দুইটা বাজার পেরিয়ে তারপরে জংলার মাঠ, জংলার মাঠের পিছনে হচ্ছে নীলগঞ্জ গ্রাম। ঠিক আছে, তো এই যে নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও, মানে জনজীবন বলতে আসলে লাইফস্টাইল। ঠিক আছে, লাইফস্টাইল, লাইফস্টাইল বলতে আসলে ওই জায়গায় যে মানুষগুলো থাকে তারা আসলে কি করে সেটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা ওইটাই ব্যাখ্যা করব, এটাই ব্যাখ্যা করবো, আর কিছু না। এক্সট্রা করে কিন্তু কিছু না লাইফস্টাইলের মধ্যে। তোমাদের কিন্তু আমি বলছি যে কাহিনী ব্যাখ্যা করব আমরা, জাস্ট বর্ণনামূলক প্রশ্নগুলো হচ্ছে আমরা কাহিনী ব্যাখ্যা করব। তো কাহিনী ব্যাখ্যাটা আমরা মনে করো যে কিভাবে করতে পারি, দেখো তোমাদেরকে কিন্তু অলরেডি আমি ধরো তোমাদের ইয়াতেও বুঝাইছি, ওয়ান শট যেটা ছিল উপন্যাসের ওয়ান শট, সেটা তো আমরা তোমাদেরকে হচ্ছে বুঝাইছি। তো দেখো এই জায়গাতে ধরো হচ্ছে তোমার মনে করো যে জংলার মাঠ কি আছে, জংলার জংলার মাঠ। ঠিক আছে, তো জংলার মাঠ আছে, জংলার মাঠের ঠিক পিছনেই হচ্ছে আমাদের এই নীলগঞ্জ গ্রামটা। ওকে, তো এই গ্রামের মধ্যে কি আছে, গ্রামের মধ্যে আছে কি তোমার মানুষ। কি আছে গ্রামের মধ্যে, গ্রামের মধ্যে আছে হচ্ছে মানুষ। এখন এই মানুষরা কোথায় থাকে, ঘরে থাকে। কয়টা ঘর আছে, এরকম 30-40টা ঘর আছে, বুঝতে পারছো? পুরা নীলগঞ্জ গ্রামের মধ্যে এরকম তোমার মনে করো যে 30-40টা ঘর আছে। তো এই 30-40টা ঘর ম্যাক্সিমামই হচ্ছে তোমার কাঁচা ঘর বা খড়ের ঘর। আবার কিছু কিছু এখন নতুন টিনের ঘরও দেখা যাচ্ছে, যেরকম বদিউজ্জামানের ঘরটা কিন্তু টিনের ঘর, বুঝতে পারছো? এরপরে ওই জায়গার মানুষের মনে করো যে কাজকর্ম কি সেটার ব্যাপারে বলা আছে। কি আছে, কাজকর্ম কি সেটার ব্যাপারে হচ্ছে তোমার বলা আছে। এই মানুষটাকে হচ্ছে আমি মনে করো বক্সের মধ্যে আনবো, এটা নিয়ে আরো কথা আছে। তো এরপরে আছে হচ্ছে কি তাদের কাজকর্ম। ঠিক আছে, কাজকর্ম। তো কাজকর্মতে আমরা আসলে কি পাবো, দেখো কাজকর্ম বলতে তারা ধরো কৃষি কাজ করে। এখন কৃষিকাজ করতে, কৃষিকাজের ব্যাখ্যা দেওয়ার জন্য সময় হুমায়ুন আহমেদ হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে। সেটা কি, এই জায়গার মাটি অত উর্বর না। মাটি উর্বর না মানে কি, এত ভালো ফসল হচ্ছে মাটিতে ফলে না। এটা একটা রিজন হইতে পারে। নাইলে হচ্ছে এই জায়গার মানুষ আসলে তোমার কৃষিকাজ ভালো করতেই পারে না। এই কথাটা কিন্তু হুমায়ুন আহমেদ বলছে। তো তুমি এটা কোত্থেকে জানবা, আইদার কাহিনী পড়বা পুরোটা, নাইলে ভাইয়ার ক্লাস দেখবা। ঠিক আছে, তো এই কাজকর্ম প্লাস এখানে বলা আছে যে এরা কিন্তু তোমার মনে করো যে প্রচুর রবি শস্য উৎপাদন করে। রবি শস্য মানে যেই শস্যগুলা, শস্য বলতে কি ধান গম ইত্যাদিকে শস্য বলা হয়, বুঝতে পারছো? এই রবি শস্য মানে হচ্ছে যেই শস্যগুলাকে শীতকালে রোপণ করা হয়, মানে শীতকালে হচ্ছে চাষ শুরু করা হয়, এগুলা পাকে গিয়ে হচ্ছে গরমকালে, এগুলাকে রবি শস্য বলা হয়। আবার মনে করো যে বর্ষাকালের আগে এরা বাঙ্গি তরমুজ ইত্যাদিও হচ্ছে চাষ করে, বুঝতে পারছো? তো কাজকর্মের ব্যাপারে এদের বলা আছে। আবার কিছু কিছু মানুষ বদিউজ্জামানের মতো এরা দোকানদারিও করে। ওকে, তো কাজকর্ম গেল। এছাড়া হচ্ছে কি মনে করো কাস্তের মতো, কাস্তে কি, দুই দুই সাইড ধরে, গ্রামের দুই সাইড ধরে হচ্ছে তোমার কাস্তের মতো, কাস্তে মানে যেটা দিয়ে ধান কাটে গ্রামে। ওকে, কাস্তের মতো হচ্ছে দুই সাইড ঘিরে আছে গ্রামটার। ওকে, এটা কি খালের মতো বা এটা বিলের মতো জিনিস, পানি আছে ওই জায়গায়। তো জলাশয় আছে, আমরা কি পাইলাম যে ওই জায়গাতে তোমার মনে করো যে জলাশয় আছে। এখন ওই জায়গার মানুষের ব্যাপারে তোমার যদি বলা হয়, জলাশয়টা ব্র্যাকেট দিয়ে রাখলাম কারণ জলাশয় নিয়ে কথা আছে। মানুষের ব্যাপারে যদি কথা হয় তাহলে অনেকের কথা হচ্ছে তোমার আসবে, যে গোল গোল দিয়ে আসলে অনেকের কথা বুঝাইতেছি আমি। তো ফার্স্টে ধরো মনে করো যে নীলু সেনের কথা আসছে। নীলু সেন কে ছিল, জমিদার ছিল। ঠিক আছে, তো নীলু সেনের এখনো তো জায়গা সম্পত্তি নাই। তারপর এই জায়গাতে আছে তোমার মনে করো যে জয়নাল মিয়ার কথা। জয়নাল মিয়া কি, আসলে জয়নাল মিয়া খালি টাকা পয়সার চিন্তা করার কিছু না, জয়নাল মিয়া হচ্ছে ওই গ্রামের সবচাইতে ধনী মানুষ। ঠিক আছে, এছাড়া হচ্ছে দুইজন কি আছে, দুইজন তোমার মনে করো যে বিদেশি আছে। এগুলো সব কিন্তু ক্লাসে আমাদের পড়া আছে। বিদেশি আছে, একজন হচ্ছে তোমার আজিজ মাস্টার, আর একজন হচ্ছে তোমার ইমাম সাহেব। এখন আজিজ মাস্টার কি করে, আজিজ মাস্টার হচ্ছে ওই জায়গার স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, কবিতা লেখে। এছাড়াও আজিজ মাস্টার জয়নাল মিয়ার বাড়িতে থাকে, জয়নাল মিয়ার মেয়ে মালাকে পছন্দ করে, তাই না? আর ইমাম সাহেব মসজিদের ইমাম। ইমাম সাহেব হচ্ছে কি মনে করো পার্মানেন্টলি কোথাও থাকে না। 15 দিন ধরো জয়নাল মিয়ার বাড়িতে খায়, 15 দিন আবার অন্য কোনো মানুষের বাড়িতে খায়। ঠিক আছে, এখন ইমাম সাহেব আবার ওই এরিয়াতে স্থায়ী হওয়ার জন্য চিন্তা করতেছে। জয়নাল মিয়ার কাছে জমি চাইছে, কিন্তু জয়নাল মিয়া জমি দিতে চায় না, বুঝতে পারছো? জয়নাল মিয়ার কোনো লাভ নাই তো ইমাম সাহেবকে জমি দিয়ে, তাই। তো আরেকটা আছে যেমন ধরো চিত্রাবুড়ি। চিত্রাবুড়ি কি কই থাকে, কৈবর্ত পাড়ায় থাকে। এখন কৈবর্তরা কোথায় থাকে, এই যে যেখানে তোমার মনে করো যে জলাশয় আছে ওইখানে কৈবর্তরা হচ্ছে থাকে। এখন কৈবর্তরা কি করে, মাছ ধরে। কৈবর্তদের সাথে হচ্ছে তেমন কেউ মেলামেশা করতে চায় না। ওকে, তো এই যে মানুষগুলা, এই মানুষগুলোর ব্যাপারেই তো আমরা বলবো জীবনধারার আলোচনাতে। দেখো এই জায়গাতে হচ্ছে আমরা এগুলাই আলোচনা করেছি যে
মানে লেখকের বর্ণনায় নীলগঞ্জ গ্রামটা জংলার মাঠের পেছনে, ঠিক আছে, এটা একটা দরিদ্র শ্রীহীন, মানে শ্রীহীন বলতে এটা দন্ত ন, শ্রীহীন মানে হচ্ছে সুন্দর না, এত গ্রামটা অত সুন্দর না, বুঝতে পারছো? 30-40টা ঘর ছড়িয়ে আছে বিস্তীর্ণ জলাভূমির মাঝে, ঠিক আছে, কাস্তের মতো দুই দিকে, ঠিক আছে, কাস্তের মতো দুই দিকে গ্রামটি ঘেরা। এখানে মানুষের প্রধান পেশা কৃষিকাজ, খুবই উর্বর না, অধিকাংশ ঘর খড়ের ছাউনি দিয়ে তৈরি, কিছু টিন দিয়ে হচ্ছে তৈরি, ঠিক আছে। চন্দ্রকান্ত সেনার অনেক সম্পদ ছিল। এরপরে তোমার মনে করো জয়নাল মিয়া মেরুদণ্ডহীন বলা আছে, এরকম সবার ব্যাপারে হচ্ছে এক্সপ্লেন করে আমরা উত্তরটা শেষ করেছি, ঠিক আছে। তো দেখো লাস্টে কিন্তু আবার বলে দিছে নীলগঞ্জের জনজীবন বাংলার আর 10টা সাধারণ গ্রামের জনজীবনের মতোই স্বাভাবিক, কৃত্রিমতা বর্জিত। কৃত্রিমতা মানে কি? এখানে কৃত্রিম কিছু নাই, সবই ন্যাচারাল। মানুষজন কৃষিকাজ করে, খড়ের খড়ের ঘরে হচ্ছে থাকে, ঘুমায়। এখানে কোনো মনে করো যন্ত্রপাতি বা হচ্ছে তোমার মনে করো ইলেকট্রিসিটি এইসব কিছু নাই, কৃত্রিম কিছু নাই। তো এই কৃত্রিমতা বর্জিত বলছে। বর্জিত মানে কি? যেখানে কৃত্রিমতা নাই, এরকম জীবনযাপনে অভ্যস্ত এই গ্রামের লোকজন। এখন ফার্স্টে দেখো এটার উত্তরে বিংশ শতাব্দীর শেষ দিকে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে যিনি নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন তার নাম হুমায়ুন আহমেদ, ঠিক আছে। কালিমাত্র আচরি মানে কলমের লেখার মাধ্যমে, মানে নর্মালি তার কোনো এফোর্টও দেওয়া লাগতো না, সে খুব কম এফোর্টে, খুব অল্প চেষ্টাতেই মানুষ ও জনজীবনের নানা দিক হচ্ছে তুলে ধরতে পারতেন। এবং তিনি অদ্বিতীয় ছিলেন, মানে কি তিনি খুবই এক্সপার্ট ছিলেন এই কাজে। 1971 উপন্যাসটিও এর বাইরে নয়। উপন্যাসে তিনি অত্যন্ত নিখুঁতভাবে নীলগঞ্জ গ্রামের জীবন চিত্র তুলে ধরেছেন, যেখানে গ্রামবাসীর এক সংগ্রামী চরম বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। তো এই যে দেখো প্রথম যে অংশটা, ঠিক আছে, এই যে প্রথম যেই হচ্ছে আমাদের অংশটা, এই অংশটা আসলে অ্যাড করাটা অত নেসেসারি না। এটা কি? এটা যদি একটু সৌন্দর্যতা বাড়ায়, ঠিক আছে, সৌন্দর্য বাড়ায়, সরি, তোমার উত্তরের সৌন্দর্য বাড়ায়। মানে তুমি একটু রং ঢং করে কিছু কথা লিখলা ভূমিকা করে, যে হুমায়ুন আহমেদ এরকম হচ্ছে লিখছেন, তিনি খুবই ভালো রাইটার। আর এই উপন্যাসটার মধ্যে আসলে কি ফুটে উঠছে, এই উপন্যাসটার টার্গেট কি, উপন্যাসটার উদ্দেশ্য কি আর কি, বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা হচ্ছে তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। আমার সাজেশন কি থাকবে? আমার সাজেশন হচ্ছে সফদরুল্লাহর কথা বা 1971 উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জীবন যাপনের পরিচয় দাও। প্রশ্নটা বুঝো, প্রশ্ন বুঝে প্রশ্নের উত্তরটা, মানে প্রশ্নর একদম মনে করো যে বলে না মোদ্দা কথা, মেইন উত্তরটা প্রথম লাইনে লিখো। তারপর গ্যাপ দিয়ে বাকি হচ্ছে তোমার এক্সপ্লেনেশন লিখতে পারো। এখানে ওরকম ভাবে দেওয়া না, এখানে জাস্ট বর্ণনা করে দেওয়া আছে, বর্ণনামূলক প্রশ্নের মতো। বাট তুমি চাইলে এভাবে লিখতে পারো। সফদরুল্লাহর মানসিক পরিবর্তনের কারণটা কি? ওরা কি করছে আগে পুরোটা ব্যাখ্যা করে দেন কারণটা বলছে। তুমি যদি চাও কারণটা প্রথমে লিখে তারপরে ব্যাখ্যা করবা, কোনো সমস্যা নেই। এতে উল্টা হচ্ছে তোমার টিচারের কাছে ক্লিয়ার হয় যে তুমি আসলে উত্তরটা জানো কিনা। উত্তরটা টিচারের খুঁজে বের করা লাগে না তোমার কোশ্চেন থেকে। আমরা মেইন উত্তরটা মোটা দাগে, মোটা দাগে মানে দাগ মোটা করে লিখবে এরকম না, মানে মেইন উত্তরটা হচ্ছে হাইলাইট করবা শুরুতে, যাতে টিচারের তোমার উত্তর খুঁজে বের করতে না হয়, টিচার যাতে প্রথমেই দেখতে পারে যে তুমি উত্তরটা জানো কিনা। তারপরে হচ্ছে তোমার উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। তো 1971 উপন্যাসে নীলগঞ্জ গ্রামটির জনজীবনের পরিচয় হুমায়ুন আহমেদ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেখানে দেখা গিয়েছে যে নীলগঞ্জ গ্রামটি বাকি 8-10টা দরিদ্র গ্রামের মতোই, তখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রাম দরিদ্রই ছিল, বুঝতে পারছো? তো 8-10টা দরিদ্র গ্রামের মতোই সেই জায়গার মানুষজন কৃষিকাজ করে এবং মানুষের জীবনের কিছু হচ্ছে গল্প আছে। যেমন নীলু সেন একরকম, জয়নাল মিয়া একরকম, কৈবর্ত পাড়ার হচ্ছে চিত্রাবুড়ির ছেলেকে মেরে ফেলছে। এই জিনিসপত্রগুলো ছোটখাটো করে মেনশন করে দেন তুমি ব্যাখ্যায় যাও, তাহলে তোমার টিচার বুঝবে যে যে খাতাটা দেখতেছে যে তুমি উত্তরটা আসলে জানো। এগুলো হচ্ছে ট্রিক্স যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এই জায়গাতে একটা কোশ্চেন গেল। দ্বিতীয় কোশ্চেনটার দিকে যদি আমরা একটু তাকাই, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে, এই উক্তিটি কার? উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো। দেখো এখানে কিন্তু তোমাদের আমি আবারও বলি যে প্রশ্নটা বুঝতে হবে। ফার্স্টে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে উক্তিটি কার, তুমি যদি এটা না লেখো নাম্বার দিবে না, এক নাম্বার কেটে দিবে। ওকে, উক্তিটি করার কারণ কি ছিল, এটা হচ্ছে 2 নাম্বার কথা, মানে রিজনটা কি তোমার কাছে জানতে, মানে বলেই দিছে যে বুঝিয়ে লেখো। উক্তিটি করার কারণটা তুমি বুঝায় লেখো। আর উক্তিটি কার এটা তুমি হচ্ছে ফার্স্টে লেখো। তো উক্তিটি কার ছিল? রফিকের ছিল। রফিকের ছিল মেজর এজাজের সহকারী এবং দোভাষী। দোভাষী মানে কি? যে হচ্ছে তোমার মনে করো, মানে একজন মনে করো যে চাইনিজ আর একজন রাশিয়ান। রাশিয়ান চাইনিজ পারে না, চাইনিজ রাশিয়ান পারে না, মাঝখানে একজন থাকে যে রাশিয়ানও জানে চাইনিজে জানে, দুইজনের মধ্যে যোগাযোগ করায় দেয়। সে যা বলে এটা তাকে হচ্ছে চাইনিজে বুঝায়, চাইনিজে যা বলে এটা হচ্ছে তাকে রাশিয়ানে বুঝায় দেয়, দোভাষী।
তো এরকম মনে করো যে রফিক মনে করো যে জিনিসপত্রগুলা মানে আমাদের এজাজ মানে মেজর এজাজ যা বলতো সেগুলো হচ্ছে বাংলায় ট্রান্সলেট করে হচ্ছে বাকিদেরকে বলতো। মেজর এজাজ এমনিতে হচ্ছে তোমার মনে করে ইংরেজি মানে ইংরেজি ভাষায় কথা বলতো, বাংলা বুঝতে পারতো কিন্তু বাংলা বলতে পারতো না আর কি ঠিক মতো। ওকে, তো এই যে উক্তিটা, এই উক্তি মানে কথা, এই কথাটা কার ছিল? এই কথা ছিল হচ্ছে আমাদের রফিকের। এখন এই উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো। রফিক এই উক্তিটি কেন করছিল কারণটা বুঝায় লিখতে হবে। সে কারণ জানতে হলে তো আমাদের কাহিনী জানতে হবে। কাহিনীটা কি ছিল? কাহিনী ছিল হচ্ছে যখন আজিজ মাস্টারকে মেজর এজাজ রেগে গিয়ে শাস্তি দেয় এবং বলে যে হচ্ছে মানে রফিককে বলে যে এই মাস্টারকে উলঙ্গ করবা, ঠিক আছে, মানে জামা কাপড় সব কিছু খুলে ফেলবা, তার পুরুষাঙ্গে হচ্ছে ইট ঝুলিয়ে দিবা, ওকে, এবং তাকে সারা গ্রাম ঘুরাবা এভাবে। ওকে, যদি এই শাস্তি মেজর এজাজ বলছে যদি আজিজ মাস্টার এই শাস্তি নিতে না চায় তার কাছে অপশন দুইটা, আইদার এই শাস্তি সে গ্রহণ করবে নাহলে সে মৃত্যুবরণ করবে। তো মৃত্যু আসলে মনে করো তো সহজ তো জিনিস না। তোমাকে যদি বলা হয় এরকম কিছু, অনেকেই চুজ করবে যে আচ্ছা ঠিক আছে আমি শাস্তিটা নিচ্ছি, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মানুষ বাঁচতে চায়, এটাই মানুষের টেন্ডেন্সি, বুঝতে পারছো? তো ওই সময় হচ্ছে যখন আজিজ মাস্টার চুজ করে যে সে এরকম লজ্জাজনক শাস্তি নিবে, যে তাকে উলঙ্গ করে পুরুষাঙ্গে হচ্ছে ইট ঝুলিয়ে তারপর হচ্ছে পুরো গ্রাম ঘোরানো হবে, সে ওটাই চুজ করলো, সে মরতে চায় নাই। তো তখন হচ্ছে মেজর এজাজ মনে করো যে ঠাট্টা করে বলে যে এইগুলা দেখো বাঙালির অবস্থা, রফিকরা বলে তো বাঙালির অবস্থা দেখো, ঠিক আছে, একটা কুকুরেরও সম্মান থাকে, তোমাদের বাঙালির কোনো সম্মান নাই, ঠিক আছে, কোনো ডিগনিটি নাই। তো ওই সময় আসলে আমাদের রফিক বলে যে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে, বলছে যে আপনি কাউরে মৃত্যুর মুখে দাঁড়ায় দেন স্যার, দাঁড়া করায় দেন, একটা মানুষরে মরার সামনে দাঁড়া করায় দেন, দেখবেন হচ্ছে সেও সেম কাজটা করতেছে, আপনি তারে কেন দোষ দিতেছেন? তার কি কোনো অপশনস আছে? তার কোনো অপশনস নাই। সুন্দর মতো এটাই হচ্ছে এই জায়গাতে মনে করে এখানে যেটা মিসিং, শুরুতে আসলে বলে নেওয়া দরকার ছিল, যেটা তোমরা লিখবা, বলে নেওয়া দরকার ছিল যে আসলে এই কথাটা হচ্ছে রফিকের, দেন সেখানে এক্সপ্লেন করা দরকার ছিল যে এই যে দেখো যে তাকে অপমানজনক শাস্তি বা মৃত্যুর মধ্যে একটি বেছে নিতে বলা হয়, যে অপমানজনক শাস্তি সে বেছে নিতে পারে বা সে হচ্ছে তোমার মনে করো যে মৃত্যু বেছে নিতে পারে, যে কোনো একটা তাকে হচ্ছে তোমার বেছে নিতে হবে। এবং সেই একটা সে যদি বেছে না নেয় তাহলে হচ্ছে তার মনে করো মেজর এজাজ তাই হয়তো তাকে হচ্ছে আরো অন্য শাস্তি দিত। তো এই যে জিনিসপত্রগুলা এগুলা হচ্ছে রিজন হিসেবে, কারণটা কি তুমি হচ্ছে এক্সপ্লেন করলা। ওকে, তো ঘরফিক বলতে কিছু নাই, এটা ঘরফিক না, এটা হচ্ছে রফিক, ঠিক আছে? ঘরফিক আবার কি? রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন, টানাপোড়েন মানে হচ্ছে মনে করো টানাটানি অবস্থা, মানে ভালো যাচ্ছে না, মানে খারাপ যাচ্ছে। টানাপোড়েন মানে হচ্ছে খারাপ হয়ে যাওয়া, টানাপোড়েন মানে হচ্ছে তোমার খারাপ হয়ে যাওয়া। ওকে, খারাপ হয়ে, বাহ এই মাথা দিয়ে লিখতো ভালো। টানাপোড়েন মানে হচ্ছে খারাপ হয়ে যাওয়া, স্মুথ আছে, দ্যাটস নাইস। উল্টা সাইড দিয়ে লিখতে আসলে ভালো হয় না, এটা ঘষা লাগে বেশি, নট গুড। ওকে, তো রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের, সংঘাত মানে হচ্ছে ক্ল্যাশ, ঠিক আছে, মানে তাদের মধ্যে সহজে যদি বলি তাহলে প্রবলেম। অনেকে আবার বলবে বাংলা টিচার ইংরেজিতে লেখা কেন, সমস্যা কি তাইলে? ইংরেজি কি লেখা হারাম নাকি তোমরা ইংরেজি বোঝো না? না আমি বুঝি না, প্রবলেম মানে কি? দেখো, তো এই যে সংঘাত মানে তাদের মধ্যে যে সংঘাত ক্ল্যাশ বা প্রবলেম যেটা হয়েছে এটার কারণটা ব্যাখ্যা করো। বলছে দেখো তোমাকে ক্লিয়ারলি বলছে তোমাকে কি করতে হবে। তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এই যে রফিক এবং মেজরের সম্পর্কটা যে এক সময় প্রবলেম হয়ে যায়, মানে রফিক এবং মেজরের সম্পর্কটা যে এক সময় খারাপ হওয়া শুরু করে, ওই খারাপ হওয়াটা আসলে কাহিনীর গতিপথকে কিভাবে প্রভাবিত করছে, মানে কাহিনীটাকে হচ্ছে কিভাবে চেঞ্জ করছে, ঠিক আছে, কাহিনীটাকে হচ্ছে কিভাবে চেঞ্জ করছে, কাহিনীটা চেঞ্জ হলে কি হবে তাদের সম্পর্কের উপর ডিপেন্ড করে, এইটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে। এবং তাদের মধ্যে সংঘাতের রিজন বা কারণটা ব্যাখ্যা করতে হবে, দুইটা জিনিস। তো যখন হচ্ছে তোমার মনে করো যে রফিক আসলে বুঝতে পারে যে পাকিস্তানিদের সাপোর্টে থেকে তার তেমন কোনো লাভ নাই, কারণ যখন রফিকের প্রয়োজন শেষ হয়ে যাবে মেজর এজাজ তখন রফিককে ছুঁড়ে ফেলে দিবে। রফিকের কোনো দাম মেজর এজাজের কাছে নাই, কারণ রফিক বাংলাদেশি বাঙালি। তো মেজর এজাজ বাঙালিদের পছন্দ করে না, তার মানে কি রফিকের সাথেও বাকিদের সাথে যেরকম হয়েছে তাই হবে। যেমন মনে করো যে মনা কৈবর্ত এবং তার ভাই বীরু, এই দুইজনকে মেরে ফেললো মেজর এজাজ। কাহিনী জানতে হবে, কাহিনী না জেনে ক্লাস করে লাভ নেই, ঠিক আছে?
তো কাহিনী জানতে হলে কই যেতে হবে, সুন্দর মতো সার্চ করো, উপন্যাস 1971 ভাইয়ার ভিডিও চলে আসবে, 2টা পর্ব আসবে, দেখে ফেলবো। ঠিক আছে, দেখে ফেললে কাহিনী ক্লিয়ার হয়ে যাবে, দেন তুমি এমনি হচ্ছে অ্যান্সার জানবা, আমার তোমার বইলেও দেওয়া লাগবে না। তো এই যে যেমন দেখো হচ্ছে তোমার মনা কৈবর্ত বীরুকে যে মারলো মেজর এজাজ প্রথমত, দ্বিতীয়ত হইতেছে এই যে আজিজ মাস্টারকে যে শাস্তিটা দিল, পরবর্তীতে আজিজ মাস্টারকে মেরেই ফেললো, এবং আরো মনে করো অন্যান্য কাজ, তোমার হচ্ছে নীলু সেনকে যে মেরে ফেলা হইলো, এই জিনিসপত্রগুলা আসলে মনে করো আমাদের রফিকের মনের ভিতরে একটা নাড়া দেয়। এছাড়াও মনে করো মেজর এজাজ বিভিন্নভাবে হচ্ছে বাঙালিদের ছোট করছে, এবং যখন মেজর এজাজ আমাদের রফিককে বলে তোমার দেশ, মানে কি বাংলাদেশ মানে পুরো পূর্ব পাকিস্তান হচ্ছে পাকিস্তানিদের নিজের দেশ, পাকিস্তানিরা মনে করে না, মানে কি পাকিস্তানিদের সাথে আমাদের যে একটা মানসিক দিক থেকে দূরত্ব ছিল, এই দূরত্বটা হচ্ছে প্রকাশ পায় খুব ভালো মতো এই জায়গাতে, যে তোমার দেশ। মেজর এজাজ বলে তোমার দেশ, তো তখন রফিক বলে তোমার দেশ মানে স্যার এটা আপনার দেশ না। তো রফিক আস্তে আস্তে রফিকের মন থেকে হচ্ছে জিনিসটা উঠে যায়, রফিক নিজের মনের ভিতরে যেটা বাঙালি সেন্টিমেন্ট আছে, একটা বাঙালি আবেগ আছে, এটা ফিল করা শুরু করে। এবং শেষ পর্যন্ত আমরা দেখি কি রফিক হচ্ছে আসলে মেজর এজাজকে মিথ্যা বলে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের প্রোটেক্ট করার জন্য। বা আমরা দেখি কি যে ধরো হচ্ছে ইমাম সাহেব, আজিজ মাস্টার, এই দুইজনকে রফিক বারবার সতর্ক করে দিচ্ছিল যে আপনারা ঠিকঠাক মতো কথা বললেন, ভয় পাইয়েন না, মানে তাদেরকে আশ্বস্ত করতেছিল, আবার সতর্ক করে দিচ্ছিল যাতে তারা বেঁচে যায়। আবার যখন হচ্ছে মনা কৈবর্তকে মারা সিদ্ধান্ত নেয়, তখন বীরুকে হচ্ছে মারার সিদ্ধান্ত নেয়, বীরু তো ছোট ছেলে, বীরুকে মারার তো কিছু নাই। তো তখন হইতেছে আমাদের মেজর এজাজকে রফিক মানা করে যে স্যার একে মারার কোনো প্রয়োজনীয়তা তো আমি দেখতেছি না। তো এই জিনিসপত্রগুলা আসলে তোমার মনে করো যে তাদের মধ্যে হয়, তাদের মধ্যে হয়, এবং এই যে তাদের সম্পর্কটা একটু টানা পড়েন, এটা কিন্তু মেজর এজাজ বোঝে যে হচ্ছে আসলে আমাদের রফিকের ভিতরে রফিকের মেন্টালিটি একটু একটু চেঞ্জ হচ্ছে, মেজর এজাজ তো চালাক আছে। তো এই যে তাদের সম্পর্কের ভিতরে যে মনে করো একটা প্রবলেম, ঠিক আছে, সম্পর্কটা যে খারাপ হয়ে গেছে, এর ফলে কাহিনীর গতিপথ প্রভাবিত করছে কি, কাহিনীর গতিপথ প্রভাবিত করার ব্যাপারটা হইতেছে কি, এরপরে কাহিনী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রফিক কিন্তু পরবর্তীতে রফিককেও মেরে ফেলা হয়, এবং রফিক আসলে মুক্তিযোদ্ধাদের সেফও করছে, তাই না? মুক্তিযোদ্ধারা কখন হচ্ছে গ্রাম ছেড়ে পালায় গেছে, বা আদৌ মুক্তিযোদ্ধারা পালাইছে কিনা, এই জিনিসটা নিয়ে রফিক কিন্তু মেজর এজাজকে কনফিউজড করে দিছিল। বুঝতে পারছো, যাতে মেজর এজাজ নিজে কনফিউজড হয়ে যায় এবং মুক্তিযোদ্ধাদের উপর অ্যাটাক করতে না পারে এবং মুক্তিযোদ্ধারা বেঁচে যায়। এই যে দেখো কাহিনী কিন্তু ঘুরে গেছে, যেই জায়গায় রফিকের কথা ছিল হচ্ছে মেজর এজাজকে সাপোর্ট দিবে, ওই জায়গায় রফিকই মেজর এজাজকে হচ্ছে অপোজ করে বসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে মেজর এজাজের সাথে, এবং ফলস্বরূপ মেজর এজাজ রফিককে ওই যেখানে হচ্ছে তোমার মনা কৈবর্ত এবং বীরুকে পানিতে নামিয়ে শুট করা হয়েছিল, গুলি করা হয়েছিল, সেই জায়গায় রফিককে গুলি করে হত্যা করা হয়। ওকে, তো তাদের মধ্যে সংঘাতের কারণটা কি? তাদের মধ্যে সংঘাতের কারণ আমরা কি বলতে পারি, যে মেজর এজাজ আসলে বাঙালি বিদ্বেষী ছিল, নির্বিচারে মানুষ মারছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের রফিক মেনে নিতে পারে নাই, রফিকের মনে হচ্ছে জিনিসটা খারাপ লাগছে, রফিকের বাঙালি চেতনায় জিনিসটা আঘাত দিছে, তাই হচ্ছে তাদের মধ্যে সংঘাতটা হয়, এবং দিন শেষে রফিক হচ্ছে মেজর এজাজকে বিট্রে করে, মানে বিশ্বাসঘাতকতা করে, এবং রফিককেও হচ্ছে মেরে ফেলা হয়। এই জিনিসপত্রগুলাই তোমার হচ্ছে এইখানে দেখবা, মানে সুন্দর মতো অ্যান্সারের ভাষায় হচ্ছে আলোচনা করে দেওয়া আছে, উত্তরের মতো করে। ঠিক আছে, যদি লাগে একটু পজ করে হচ্ছে জিনিসগুলো তোমরা রিডিং করতে পারো। ঠিক আছে, একটু পজ করে তোমরা উত্তরগুলা দেখো, কয়ের উত্তরটা আছে এখানে, পজ করে তুমি রিডিং করতে পারো। ঠিক আছে, ক্ষয়ের উত্তরটা এখানে পজ করে রিডিং করতে পারো। দেখবা যে আমি আসলে স্লাইড থেকে হচ্ছে রিডিং পড়াতে বিশ্বাসী না, আমি উত্তরটা তোমাদেরকে বলবো, তোমরা এটা পড়বা, এরপরে তোমরা নিজের মন মতো হচ্ছে লিখবা, নিজের মাথায় যা আসে। ঠিক আছে, পজ করে তোমরা হচ্ছে অ্যান্সারটা দেখতে পারো। এতটুকু, মানে 12 থেকে 14 মিনিটের মধ্যে যতটুকু লেখা যায়, মনে করো 12 থেকে 14 মিনিটের মধ্যে তোমার যতটুকু লেখা যায় অতটুকু হচ্ছে তুমি লিখবা, এর বেশিও না কমও না। আর 20 মিনিট কেন বলছি, কারণ তোমরা একটু চিন্তা করে দেখো, 20 মিনিট সময়টা দেওয়ার পিছনে রিজন হচ্ছে, তুমি ধরো হচ্ছে এসএসসি পরীক্ষায় যখন বসবা, তখন তোমার 2.5 ঘন্টা সময় থাকবে কিসের জন্য? লিখিত পরীক্ষার জন্য। ওকে, 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টা। এখন 2.5 ঘন্টা মানে হচ্ছে তোমার 150 মিনিট, তাই না? তো এই 150 মিনিটটাকে তুমি কিভাবে ভাগ করতে পারো, সেই জিনিসটা হচ্ছে চলো আমরা দেখি। তো 150 মিনিটকে ভাগ করাটা খুবই ইজি। কিরকম? তুমি সৃজনশীল লিখবা 5টা, ঠিক আছে, সিকিউ তুমি লিখবা হচ্ছে 5টা, সিকিউ 5টা, প্রতিটার জন্য তুমি সময় রাখবা হচ্ছে তোমার 20 মিনিট। কত? তোমার 20 মিনিট হচ্ছে তোমার সময় রাখবা
প্রতিটার জন্য। তো প্রতিটার জন্য যদি তুমি 20 মিনিট সময় রাখো, তোমার কিন্তু 100 মিনিট চলে যাবে। কত? 100 মিনিট কিন্তু তোমার অলরেডি চলে গেছে। প্রতিটার জন্য যদি 20 মিনিট সময় রাখো, 100 মিনিট চলে গেছে। থাকে কত? থাকে হচ্ছে আমাদের 50 মিনিট। এই 50 মিনিটের মধ্যে ধরো বিকিউ, বিকিউ মানে হচ্ছে ব্রড কোয়েশ্চেন, মানে বর্ণনামূলক প্রশ্ন আর কি, এক কথায়। তো দুইটা লিখতে হবে আমাদের এখানে, দুইটার জন্য আমি সময় রাখবো হচ্ছে 20 মিনিট, মানে কি প্রতিটার জন্য সময় রাখবো 20 মিনিট। তো দুইটা যদি আমি লিখি তাহলে দুইটার জন্য আমার সময় যাবে হচ্ছে তোমার 40 মিনিট। কত? 40 মিনিট হচ্ছে সময় যাবে। তো দেখো উপরেটার জন্য আমাদের 100 মিনিট গেছে, আর তোমার মনে করো বর্ণনামূলক প্রশ্নের জন্য আমার গিয়েছে 40 মিনিট। তো 140 মিনিট তো চলে গেছে, বাকি 10 মিনিট, এই যে 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিটস হচ্ছে আমি কি করব ভাইয়া? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন যে ভাই এই যে বাকি 10 মিনিট এটাকে হচ্ছে আমরা কি করব? বাকি 10 মিনিট কিন্তু তোমার হাতে আসলে নাই। বাকি 10 মিনিট কিন্তু তোমার হাতে আসলে নাই, কারণ কি? কারণ এই 10 মিনিটে তুমি কয়টা কাজ করবা? সেটা হচ্ছে তোমার হাতে প্রশ্ন আসবে, প্রশ্ন আসতে যতক্ষণ সময় লাগে তুমি খুলবা, দেখবা, তুমি একটু ভাববা, নার্ভাস হবা, দোয়া পড়বা, ঠিক আছে, তারপর তোমার মনে করো পানি খাওয়া লাগবে, পানি খাবা, হিসু করতে হবে, হিসু করতে টয়লেটে যাবা, ঠিক আছে, বা ধরো হচ্ছে তোমার খাতাতে সাইন করতে আসে না, খাতা সাইন করতে টাইম লাগে, আবার ধরো হচ্ছে ম্যাজিস্ট্রেট ঢুকছে আইসা তোমার মনে করো যে ক্লাসরুমের অবস্থা দেখার জন্য, তখন মনে করো নিজের মনের ভিতরে নার্ভাসনেস কাজ করে, তখন একটু সময় নষ্ট হয়, বা তোমার ফ্রেন্ড তোমার একটা গুতা দিল, তুমি আর একটা গুতা দিলা, এরকম করতে করতে কিন্তু আবার তোমার মনে করো লুজ নিবা, লুজ মানে এক্সট্রা শিট, ওটা আবার বাদ বা সময় কিন্তু যাই বা মানে মনে করো ঘুরে ফিরে সময় কিন্তু তোমার হাতে থাকবে না, এই 10 মিনিট তোমার এক্সট্রাই যাবে, এটা তুমি ধরে রাখতে পারবা না। সো এইভাবে হচ্ছে যদি 20 মিনিট 20 মিনিট করে জিনিসটাকে হচ্ছে তোমরা ভাগ না করো, তাহলে কিন্তু তোমরা ওই যে আইসা বলো না যে ভাইয়া সময় তো আছে অনেকক্ষণ, বাট আমরা তো লিখে শেষ করতে পারি না। সময় আছে অনেকক্ষণ, তোমরা লিখে শেষ করতে পারো না, তোমাদের সমস্যাটা এইটাই, তোমাদের টাইম ম্যানেজমেন্ট কম, টাইম ম্যানেজমেন্ট খারাপ। টাইম ম্যানেজমেন্ট মানে কি? একদম স্ট্রিক্ট। তোমার হাতে যতক্ষণ সময়ের বেশি লিখবা না, মনে হবে প্রথম সৃজনশীলটা অনেক বড় করে লিখি, পরে তুমি প্রথম সৃজনশীল যতই বড় করে লেখো না কেন, কত পাবা? 8 9। এরপরের গুলা কি করবা? এরপরের গুলা লাস্টের গুলা দেখবে তোমার 15 মিনিট 12 মিনিট একটা সৃজনশীল লেখা লাগতেছে, এটা কি হবে? না, হবে না। তো দেখা যাবে কি বর্ণনামূলক প্রশ্নগুলোতে তোমরা 40 মিনিটের জায়গায় সময়টা পাচ্ছ হচ্ছে 30 মিনিট, অনেকে 25 মিনিট সময় বাঁচবে হাতে তোমাদের অনেকের, প্রথম পরীক্ষায় যেহেতু বাংলা প্রথম পত্র। তো আমি যেটা করতাম ধরো হচ্ছে স্টুডেন্ট লাইফে, ধরো এই যে সৃজনশীল লিখতে আমি 100 মিনিট সময় রাখছি, ঠিক আছে, আমি 100 মিনিট সময় রাখছি না? তো এই 100 মিনিট কিন্তু আমার একদম মানে ধরা, কাটায় কাটায় 5টা সৃজনশীল আমার এই 100 মিনিটে লিখতেই হবে। তো আমি যেটা করতাম, আমি হচ্ছে প্রথম 50 মিনিটে ধরো হচ্ছে খাতা সাইন করা, আমি হচ্ছে ওয়াশরুম টশরুমে যাইতাম না, পানি টানি মনে করো খুব কম টাইমে খাইতাম, এই যে ধরো হচ্ছে প্রশ্ন আসা, খাতা সাইন করা, ওকে গুতাগুতি করা, এগুলা কিন্তু প্রথম 1 ঘন্টায় শেষ হয়ে যেত। তো আমি হচ্ছে 50 মিনিট, ঠিক আছে, 50 মিনিট বলতে কি প্রথম 50 মিনিট, প্রথম 50 মিনিটে আমি 2টা সৃজনশীল হচ্ছে কমপ্লিট করতাম, প্রথম 50 মিনিটে আমি 2টা সৃজনশীল কমপ্লিট করতাম, বাকি থাকে কত আমার? 100 মিনিট। সেই 100 মিনিটে আমি বাকি 3টা সৃজনশীল এবং 2টা ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতাম। কিভাবে? কারণ আমি কোনটা উত্তর করবো এটা আমার ডিসাইড করা হয়ে গেছে, আমি জাস্ট লিখবো। আমি কোনটা উত্তর করবো আমার প্রশ্ন পড়া হয়ে গেছে, আমার ডিসাইড করা হয়ে গেছে, এখন আমি শুধু লিখবো। এরকম ভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝছো এবং তোমরা ওরকম ভাবে মেনটেন করবা। তো এখন এই জায়গাতে আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, দেখো বলা হচ্ছে যে আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল, ব্যাখ্যা করো। আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল, এটা কি লিখলেই হবে শুধু? না, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা জানি যে আজিজ মাস্টারের শেষ পরিণতি হয়েছিল হচ্ছে মৃত্যু, মানে আজিজ মাস্টার হচ্ছে মৃত্যুবরণ করে, মানে তাকে হচ্ছে মেরে ফেলা হয়। এখন এই আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করো, মানে কি এই কাহিনীটা তোমাকে লিখতে হবে। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এই যে উপন্যাসের মানে বর্ণনামূলক প্রশ্ন লেখা খুবই সহজ এবং এটা অ্যান্সার করে নাম্বার পাওয়া খুবই সহজ। কারণ কি তুমি জাস্ট কাহিনীটা ব্যাখ্যা করবা। এই জায়গাতে তুমি কি কাহিনী ব্যাখ্যা করবা? যে আজিজ মাস্টারকে ফার্স্ট অফ অল হচ্ছে মিলিটারি আটকাইছিল কেন? জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে না যে তুমি কবিতা লেখো, কি নিয়ে কবিতা লেখো, তুমি প্রেম করো না, মানে তুমি কাউকে ভালোবাসা, কাকে ভালোবাসা, ওই মেয়ের বয়স কত, বিয়ে দিয়ে দিব তোমাকে ওই মেয়ের সাথে, এই জিনিসপত্রগুলো এজেজ মাস্টার বলছে। দেন বলছে যে এই জায়গাতে ট্রান্সমিটার আছে কার কার কাছে, রেডিও আছে কার কার কাছে, ওকে মুক্তি বাহিনী আছে কিনা, কয়জন আছে, হাবিজাবি, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে না, করা হয়েছে। লাস্ট পর্যন্ত যখন আজিজ মাস্টারের কাছ থেকে কোনো কিছু হচ্ছে বের করতে পারলো না, হ্যাঁ, কোনো কিছু বের করতে যখন পারলো না, তখন হচ্ছে মেজর এজাজ রাগ করে চেতে তারপর হচ্ছে তোমার ইয়াকে বললো, কাকে? রফিককে বললো যে একে উলঙ্গ করো, উলঙ্গ করে পুরো সঙ্গে হচ্ছে ইট বেঁধে পুরা গ্রাম ঘুরাও। দেন হচ্ছে আজিজ মাস্টার বলছে যে না,
আমি হচ্ছে মৃত্যুবরণ চাই না, আমি মৃত্যু চাই না, অপশন দিছিল যে তুমি লজ্জা চাও না মৃত্যু, বলছে আমি মৃত্যু চাই না, আমাকে লজ্জাই দেন। ওকে, তো শেষ পর্যন্ত এই জিনিসটা হচ্ছে আমাদের আজিজ মাস্টার মৃত্যুকে ইগনোর করার জন্য মেনে নেয়। কিন্তু পরবর্তীতে যখন আজিজ মাস্টারকে মেজর এজাজ, এজাজ আর আজিজের মধ্যে মনে করো প্যাচ লেগে যায়, আজিজ মাস্টারকে মেজর এজাজ বলে যে তুমি এরকম অবস্থায় তোমাকে ওই মালার সামনে নিয়ে যাব, ঠিক আছে, তুমি মালার সামনে এই অবস্থায় দাঁড়ায় কবিতা পড়বা। যখন তাকে এটা বলা হয় সে আর নিতে পারে না, কারণ কি লজ্জার একটা লিমিট আছে, তাই না? তো সে এত বিশাল লজ্জা নেওয়ার তার ক্যাপাবিলিটি ছিল না। সে তখন বলে যে আমাকে মাফ করেন, আমি মৃত্যুই চাই। তখন সুন্দর মতো তাকে রুম থেকে বাইর করা হয়, বাইর করে হচ্ছে তাকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। রুমের ভিতরে কে ছিল? জয়নাল মিয়া ছিল আর তোমার ইমাম সাহেব ছিল। তারা দুইটা গুলির শব্দ সব শুনতে পায়, যদি আমি ভুল না করে থাকি দুইটাই শব্দ হওয়ার কথা। তো গুলির শব্দ শুনতে পারে, মানে কি আজিজ মাস্টারকে মেরে ফেলা হয়েছে। মানে আজিজ মাস্টারকে হুদাই মারলো না, যে আজিজ মাস্টারকে একদম মনে করো যে মেন্টালি প্রেসার দিয়ে এরা টর্চার করে, মানসিকভাবে টর্চার করে 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 তারপর মৃত্যুর কাছে নিয়ে তাকে হচ্ছে মেরে ফেলছে। তো এখন এই জায়গাতে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ব্যাখ্যাটা তুমি জানো, বাট আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল কারণটা যদি তোমার বলা লাগে তুমি কারণটাই বলে দিবা। কারণটা হচ্ছে কি, অতি লজ্জা এড়ানোর জন্য বা অতিমাত্রায় লজ্জা মানে লজ্জাজনক শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য শেষমেশ হচ্ছে আজিজ মাস্টার মৃত্যুকে চুজ করে এবং তাকে মৃত্যু দণ্ড দেওয়া হয়, তাকে হচ্ছে তোমার মেরে ফেলা হয়। কেন? কাহিনী ব্যাখ্যা করে দিলাম শেষ 6 মিনিটে। তোমার কাহিনী যদি খুব ভালো মতো জানা থাকে কিসের পরে কি হয়েছে, এটাই আমি তোমাদেরকে কিন্তু তোমাদের ওয়ান শট গুলাতে আমি 1-1.5 ঘন্টা সময় নিয়ে তোমাদেরকে এত কাহিনী কেন বলছি, এই ছক একে একে লাইন টেনে টেনে এত কাহিনী কেন বলছি, যাতে হচ্ছে তোমাদের আমার ক্লাসটা শুনে সাথে সাথে তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যায়। ওকে, কারণ আমরা যে জিনিসটা দেখি আর যে জিনিসটা শুনি এগুলো খুব ভালো মনে রাখতে পারি। তো আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সেটাই উত্তর করা আছে, তোমরা একটু 1 সেকেন্ড টাইম নিয়ে এটা একটু পরে দেখো, বুঝতে পারবা। ওকে, রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় তোমার উত্তরের পক্ষে? কারণ দেখো এই যে এটার মানে পারফেক্ট উত্তরটা কি, আগে তোমাকে বলতে হবে যে রফিক চরিত্রকে তোমার দ্বিমুখী চরিত্র মনে হয় কিনা। দ্বিমুখী মানে কি? দুই রকম, এখানে একরকম অন্য জায়গায় অন্যরকম। তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। এখন ফার্স্টে তোমাকে কি করতে হবে? উত্তর দেওয়া লাগবে। কোশ্চেন বুঝো, তোমাকে আগে উত্তর দেওয়া লাগবে, দেন তুমি উত্তরের পক্ষে যুক্তি বা কারণ দেখাবা। তোমাকে ফার্স্টে অ্যান্সার দেওয়া লাগবে যে তোমার কি মনে হয়। তো তুমি এই জায়গাতে আসলে আমার কাছে মনে হয় কি সবচেয়ে উত্তম সর্বোত্তম উত্তর হচ্ছে এভাবে বলা যে রফিক চরিত্রটিকে শুরুর দিকে আসলে একটি পাকিস্তানপন্থী বা পাকিস্তানিদের সাপোর্টার, সমর্থক, এরকম একটা চরিত্র মনে হয়েছিল, ঠিক আছে। মাঝখানে তাকে দ্বিমুখী চরিত্রের মতো লেগেছিল, কারণ কি সে মেজর এজাজের ফাই ফরমাসও শুনতো, আবার তাকে দেখা যাইতো হচ্ছে সে ইমাম সাহেবকে হেল্প করতেছে বা মেজর মানে আজিজ মাস্টারকে হচ্ছে আশ্বস্ত করতেছে, মনা কৈবর্তকে যখন মারা হচ্ছে বীরুকে যাতে না মারে সেই জন্য বলতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মনে করো যখন তোমার বলাই কালী মূর্তির পিছনে যখন বলাই লুকায় ছিল, বলাইকে যাতে বাঁচাই দিতে পারে সেই জন্য সে হচ্ছে ট্রাই করতেছিল। ওকে, তারপর মুক্তি বাহিনীর খবর হচ্ছে সে মেজর পর্যন্ত আসতে দেয় নাই। তো তখন আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি যে আসলে রফিক একজন প্রকৃত দেশপ্রেমিক ছিল এবং দেশ এবং মুক্তিযুদ্ধের কল্যাণে সে শহীদ হয় শেষ পর্যন্ত। তার মানে শুরুর দিকে সে হচ্ছে একটা ক্লিয়ার পাকিস্তানি সাপোর্টার, পাকিস্তানিদের সাপোর্ট করে এমন চরিত্র ছিল। মাঝখানে সে দুই রকম ক্যারেক্টারিস্টিক্সই দেখাইছে। আসলে আমরা যারা পড়ছি, তোমরা যারা পড়ছো তারাই কনফিউজড হয়ে গেছিল যে রফিক আসলে চায়টা কি। ওকে, লাস্টে গিয়ে আমরা বুঝতে পারছি যে রফিক হচ্ছে আসলে প্রকৃত দেশপ্রেমিক। এই জিনিসটাই তুমি হচ্ছে বলবা, সোজাসাপটা উত্তর দেওয়া দরকার নেই যে হ্যাঁ দ্বিমুখী চরিত্র ছিল বা না। তুমি সোজাসাপটা উত্তর দিতে পারো যে হ্যাঁ ছিল, কিন্তু তুমি ভেঙে বলো যে কখন কিরকম লাগছে, তাইলেই তো জিনিসটা সুন্দর হয়। তখন কি তোমার যে পরীক্ষক যে তোমার খাতা দেখবে সে বুঝতে পারে কি এই ছেলেটা আসলে খুব ভালো মতো পড়ে আসছে, এই জন্য জিনিসটা ব্যাখ্যা করে দিচ্ছে প্রথম প্যারায় ব্যাখ্যা করে, তারপরে তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও, দেন তুমি রফিকের পুরা কাহিনী হচ্ছে একদম মনে করো যে শুরু থেকে শেষ পর্যন্ত বলো। শুরুতে রফিক কেমন ছিল, ঠিক আছে, শুরুতে রফিকের মানে ব্যবহারে কিরকম জিনিসপত্র পাইছো, মাঝখানে সে আসলে কি করছে যখন হচ্ছে তোমার মনে করো যে সে মানে তোমার ইমাম সাহেবকে প্রথম হেল্প করে হাঁটার সময়। ওকে, তারপর হচ্ছে যখন তোমার হচ্ছে মীর আলীকে বলতেছিল যে আপনি ভিতরে যান ভিতরে যান, ঠিক আছে, বাইরে থাকেন না। তারপরে যখন হচ্ছে তোমার মনে করো যে মনা কৈবর্তের ভাইকে মারা হয়, সে এটাকে প্রতিহত করার চেষ্টা করে যে স্যার দরকার নেই একে মারার কোনো,
তারপর যখন হচ্ছে তোমার মনে করো যে আজিজ মাস্টারকে সে বাঁচানোর চেষ্টা করে, কারণ কি আজিজ মাস্টারকে যখন উলঙ্গ করতে বলা হয় এবং আজিজ মাস্টারের তোমার মনে করো পুরুষাঙ্গে ইট বেঁধে দিতে বলা হয়, তখন সে কিন্তু ইটটা আর খুঁজে এনে বেঁধে দেয় নাই, সে বলছে এটা কোনো দরকার নাই। ওকে, তো তারপর যখন হচ্ছে আমরা গল্পের শেষ দিকে, কাহিনীর শেষ দিকে জানতে পারি যে মুক্তিবাহিনীর ব্যাপারে, মুক্তিবাহিনী কোথায় লুকায় আছে সেটা হয়তো আমাদের রফিক জানতো, কিন্তু যখন মুক্তিবাহিনী পালাইছে তখন আসলে এই জিনিসটা রফিক আমাদের মেজর এজাজকে বলে নাই। এই জন্যই মেজর এজাজ শেষ পর্যন্ত রফিককে জিজ্ঞাসা করে যে বলো কই আছে, বলছে এরা চলে গেছে, অনেক দূর চলে গেছে, ধরতে পারবেন না, খুব তাড়াতাড়ি হলেও, খুব তাড়াতাড়ি যদি ধরতে জানো তাও হচ্ছে মধুবন বাজারে হয়তো তাদেরকে পাওয়া যাবে। কিন্তু এটাও আসলে সত্যি কথা নাকি হচ্ছে এইটাও সে মিথ্যা বলছে, মুক্তিবাহিনী তখনও জঙ্গলে আছে, এটা কিন্তু আসলে আমরা জানি না। মানে বিশেষ করে এই যে রফিক একটা মনে করো যে এখানে টেকনিক খাটাইছে, কনফিউজ করে দিছে মেজর এজাজকে, যাতে মেজর এজাজ বুঝতেই না পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। সে সময় দিছে যাতে হচ্ছে তোমার মনে করো সময়, মানে বাঁচানোর সময় কেনার চেষ্টা করছে যে কোনোভাবে যদি হচ্ছে এখানে মেজর এজাজকে আমি আটকায় রাখি ওই দিক দিয়ে মুক্তিবাহিনী চলে যেতে পারবে। বুঝতে পারছো? তো এই যে দেখো শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম যে আসলে সে শুরুর দিকে পাকিস্তানি সাপোর্টার মেজর এজাজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলেও সে একদম মেজর এজাজের লয়াল ছিল, মেজর এজাজের কথা শুনতো, মেজর এজাজকে বুঝাইয়া দিত। কিন্তু মাঝখান দিয়ে দেখা গেছে তার মধ্যে একটা মানবিকতা প্রকাশ পেয়েছে, একটা বাঙালি, বাঙালি একটা বাঙালি জাতিসত্তার যে আবেগ, বাঙালি হওয়ার যে আবেগ, সেটা প্রকাশ পেয়েছে। কারণ কি, যখন হচ্ছে তোমার মনে করো যে মানে মেজর এজাজ বলতেছিল যে কুকুরেরও সম্মান বেশি বাঙালিদের থেকে, ঠিক আছে, তখন এটা তার ভালো লাগে নাই। দেন হচ্ছে যখন মেজর এজাজ বলছিল তোমার দেশ, তখন তোমার দেশ কেন বললো, পূর্ব পাকিস্তান তো পাকিস্তানের অংশ না, মেজর এজাজের দেশও পূর্ব পাকিস্তান, কিন্তু মেজর এজাজ বলছে কি এটা তোমার দেশ, মানে কি এটা তোর দেশ, মানে আমার দেশ না অ্যাজিফ। এই জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের কার, রফিকের হচ্ছে যখন হচ্ছে তোমার গায়ে লাগা শুরু করলো, তখন আমরা বুঝলাম যে কিরে এ তো আসলে ঘাপলা আছে এই জায়গাতে, এ তো পারফেক্টলি পাকিস্তানি সাপোর্টার না, ওর ভিতরে তো আসলে দেশপ্রেম আছে। শেষ পর্যন্ত আসলে আমরা ক্লিয়ার হইতে পারছি যে তার মধ্যে দেশপ্রেমটা কিভাবে কাজ করে। দেখো এটাই হচ্ছে আমার ভাষায় বা একটু ডিফারেন্ট ওয়েতে। ওকে, তোমার মনে করে এগুলো হচ্ছে গতানুগতিক উত্তর, যেগুলো তোমরা যে কোনো জায়গায় খুঁজলেই পাবা। এই জন্য হচ্ছে আমি নিজের গলা ফাটায় তোমাদেরকে হচ্ছে নিজের উত্তরটা বললাম। তোমরা এভাবে হচ্ছে আমার কথাটা শুনে আমি আশা করব তোমরা হচ্ছে আমার কথা শুনবা লক্ষ্মী বাচ্চার মতো, শুনে একটু বোঝার ট্রাই করবা যে ভাইয়া আসলে অ্যান্সারটা কিভাবে দিতে বলছে। দেখো তোমরা হচ্ছে এখান থেকে দেখে নাও উত্তরটা, যদি কেউ পড়তে চাও একটু পজ করে দেখে নাও, পজ করে দেখে নাও। ওকে, মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো। আমাদের কারণ জানতে হবে, দেন এটাকে আমরা ব্যাখ্যা করব। কেন সালাম দিলেন? কারণ মীর আলীকে দেখে, ফার্স্টে তোমাকে এটা উত্তর করতে হবে যে মীর আলীকে দেখে মেজর এজাজের তার নিজের পিতার কথা মনে পড়ে যায়, যে কোথায় থাকে, রেশোবা গ্রামে থাকে, এবং যেও এরকম হচ্ছে তোমার বাড়ির বাইরে বসে থাকে, কারো পায়ের আওয়াজ পেলে জিজ্ঞেস করে যে কে যাচ্ছে। মীর আলী যেরকম ভাবে হচ্ছে তোমার মনে করো যে অন্ধ, সেরকম হচ্ছে মেজর এজাজের বাবা যে রেশোবা গ্রামে থাকে সেও অন্ধ। তো মেজর এজাজের মনের ভিতরে হচ্ছে কি একটা আবেগ জাগে, যখন সে জানতে পারে যে মীর আলী হইতেছে অন্ধ, তখন তার বাবার আবেগটা, পিতৃ আবেগটা মনের ভিতরে সে ফিল করতে পারে। তাই সে মনে করো যে বলে রফিককে যে যাও তাকে গিয়ে বলো যে মেজর এজাজ, নিজের পরিচয় দেয়, বলে এটা এটা গিয়ে বলো, বলো যে আমি তাকে হচ্ছে সালাম দিছি, দ্যাটস ইট। এটাই দেখো এই জায়গাতে উত্তর করা আছে। ফার্স্টে মেইন উত্তরটা লিখবো, ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে ব্যাখ্যা করব। এরকম ভাবে না লিখলেও চলবে। এটা আসলে কাদের জন্য জানো? তোমরা বলতে পারো ভাই তাহলে এটা দেখাইলেন কেন? যারা একদমই দুর্বল স্টুডেন্ট, অনেকেই আছো যারা দুর্বল স্টুডেন্ট, যারা এত মানে মনে করো যে ট্রিক বুঝো না, মানে এমনিও অ্যান্সার করা যায়, অমনি অ্যান্সার করা যায়। আরো কিছু আছো তোমরা ফাঁকিবাজ স্টুডেন্ট, যারা আসলে বাংলা নিয়ে এফোর্টই দিতে চাও না, মানে বাংলা নিয়ে তোমাদের কোনো এফোর্ট নাই। তোমরা বি লাইক বাংলাতে এত কষ্ট কে করে, ঠিক আছে, আমরা জাস্ট লেখা দিয়ে চলে আসবো। তো তাদের জন্য হচ্ছে এই উত্তরটা, তারা হচ্ছে এই উত্তরটা হচ্ছে ফলো করতে পারো যে বাংলা জাস্ট লিখে দিয়ে হচ্ছে চলে আসবো। তারপর দেখো পরের প্রশ্নটা কি আসছে, এটা হচ্ছে নিস্তরঙ্গ, এটা নিন্তরঙ্গ না, এটা হচ্ছে নিশ দন্ত শয়ত নিস্তরঙ্গ। নিস্তরঙ্গ মানে হচ্ছে তোমার মনে করো তরঙ্গ নাই আর কি, মানে একদম শান্ত চুপচাপ, শান্ত চুপচাপ, ঝামেলা নাই কোনো, শান্ত চুপচাপ ঝামেলা নাই কোনো। নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা। যুদ্ধের বর্বরতা মানে কি? কোশ্চেন বুঝতে হবে। বর্বরতা বলতে যুদ্ধের যে এফেক্ট। দেখো এই গ্রামটা হচ্ছে, আচ্ছা এটা উত্তরে বলি, 1971 উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে, মানে কিভাবে তুমি 1971 উপন্যাস থেকে বুঝতে পারলা সেটাকে বিশ্লেষণ করো। মানে একটা নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা, ঠিক আছে, মানে একটা
শান্ত গ্রাম, যেই জায়গার মানুষরা হচ্ছে তোমার মনে করো শান্তিতে বসবাস করে, কৃষিকাজ করে, না হলে ব্যবসা করে, ওরকম একটা পিসফুল গ্রামে একটা 1971-এর মুক্তিযুদ্ধ মানে এই যুদ্ধটা ঢুকে, পাকিস্তানি আর্মি ঢুকে একদিনের মধ্যে, এক রাতের মধ্যে কিভাবে হচ্ছে পুরা গ্রামের সবকিছু নষ্ট করে ফেললো, চেঞ্জ করে ফেললো, এইটা তুমি বুঝিয়ে লাগবা, দেখতে পারবা না? কারণ কি উপন্যাসে তো এটাই আসছে মেইনলি, যে কি সুন্দর মনে করো এই জায়গায় এতগুলা মানুষ ছিল, জয়নাল মিয়া ছিল, তারপর তোমার মনে করো যে জয়নাল মিয়ার সাথে আরো কারা কারা ছিল, জয়নাল মিয়া ছিল, তারপর নীলু সেন ছিল, ঠিক আছে, তারপর তোমার মনে করো যে চিত্রা বুড়ি ছিল, এরকম অনেক মানুষ ছিল, তারপর তোমার মনে করো বদিউজ্জামান ছিল, মীর আলী ছিল, এদের এক একটা কাহিনী ছিল, এদের এক একজন এক একটা লাইফস্টাইল ছিল, এক একটা কাজ ছিল। এই মানুষগুলা তো পিসফুলি বসবাস করতো না, এরা তো নয় ছয় বোঝে না, কিন্তু এক মানে মনে করো মিলিটারি ঢুকে এই গ্রামটার মধ্যে, তোমার মনে করো যে মিলিটারি বা হচ্ছে তোমার এই তোমার পাকিস্তানি আর্মি ঢুকে তারা একদিনের মধ্যে, এক রাতের মধ্যে সবকিছু চেঞ্জ করে ফেলছে। এরা কতগুলা মানুষকে মেরে ফেলছে, তারা মনে করো যে মনা কৈবর্ত তার ভাই বীরু মেরে ফেলছে, ঠিক আছে, আজিজ মাস্টারকে মেরে ফেলছে, তারপর তোমার সফদরুল্লাহর ওয়াইফ এবং তার শালিকার সাথে হচ্ছে নির্যাতন করছে, তারপর তোমার মনে করো যে এই জায়গাতে ইমামকে টর্চার করছে, ইমামকে মারধর করছে, ঠিক আছে, তারপর বদিউজ্জামান বদি বদি ভয়ে হচ্ছে একটা গর্ততে লুকায় ছিল, সে ওই জায়গা থেকে বেঁচে ফিরতে পারছে কিনা, নাকি সে ওইখানেই মারা গেছে, এটা আমরা জানি না। বদির টেনশনে তার বাবা অস্থির, তার মেয়ে অস্থির, তার মনে করো যে ওয়াইফ অস্থির, ঠিক আছে, তার বাবা ছেলে বাড়ি ফিরতেছে না দেখে খাইতে পারতেছে না, বুড়া মানুষ ক্ষুধার জ্বালা নিতে পারে না, সে কান্না করতেছে, ঠিক আছে, কৈবর্তপাড়ায় আগুন লাগায় দেওয়া হয়েছে। এই জিনিসপত্রগুলা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করে দিলেই কাহিনী খতম। এই জিনিসপত্রগুলো এখানে ব্যাখ্যা করে দিলেই কিন্তু আসলে তোমার কাহিনী খতম। দেখো উত্তরগুলা হচ্ছে আমরা এই জায়গা থেকে সুন্দর মতো দেখবো, আমরা উত্তর আলোচনা করতেছি, ঠিক আছে, প্রশ্ন বোঝো উত্তর করো, প্রশ্ন বোঝো উত্তর করো। এই শিরস্বরটা আমরা খুব বিশাল করব না, কারণ বাংলার এই যে তোমার মনে করো উপন্যাস অংশের, হ্যাঁ উপন্যাস অংশের যে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের শিরস্বর, এটা আমি 100% শিওর তোমরা 1 ঘন্টার বেশি হলে জীবনও দেখবা না। মানে বললাম না তোমরা বাংলাতে হচ্ছে এফোর্ট দিতে চাও না। তো এই জায়গাতে আমরা আর কয়টা প্রশ্ন দেখব? এই জায়গাতে মনে করো আমরা আর 2টা প্রশ্ন দেখব, 2টা 3টা। খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন? ওই যে মানে তোমার মনা কৈবর্তকে কেন তোমার হচ্ছে বিচার করতে গেছিল আমাদের মেজর এজাজ, কারণ তোমার চিত্রাবুড়ি মেজর এজাজের কাছে এসে বিচার দিছে যে তার ছেলেকে কেউ একজন মারছে, কিন্তু তার বিচার হয় নাই। তারপর মেজর এজাজ খুঁজে বের করলো যে মনা কৈবর্ত সে হচ্ছে আমাদের চিত্রাবুড়ির ছেলেকে মারছে। তারপর মনা কৈবর্তকে হাজির করা হইলো, তারপর ডিসাইড করলো যে মনা কৈবর্তকে শাস্তি দিবে, মেরে ফেলবে। কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এটাও হইতে পারে। আবার এট দ্য সেম টাইম ওই গ্রামের মানুষের মনের ভিতরে ভয় জাগানোর জন্য এই কাজটা হচ্ছে মেজর এজাজ করছে। মানে যখন এরা দেখবে, গ্রামের মানুষ দেখবে যে এরকম মিলিটারি আসছে, আর্মি আসছে, এসেই হইতেছে কয়েকজনকে মেরে ফেলছে, তখন মানুষ আসলে ভয়ে, মিলিটারির ভয় হচ্ছে একদম অস্থির হয়ে যাবে, মিলিটারিকে ভয় পাবে। এটাই হচ্ছে মেজর এজাজ চাইছিল। তো মেজর এজাজ কিন্তু পরে বলছিল রফিককে যে দেখো আমি হচ্ছে এগুলা করতেছি সবার মনের মধ্যে ভয় তৈরি করার জন্য, অনেকগুলো উদাহরণ দিছে, সেই উদাহরণগুলো কিন্তু ক্লাসে সব আলোচনা করা আছে। আবারও বলতেছি শিওর শট দেখতেছো যারা, ওয়ান শটটা দেখো নাই, 2টা পর্ব আছে, উপন্যাস তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, একদম ক্লিয়ার হয়ে যাবে, উপন্যাস নিয়ে কোনো টেনশনই নেই। ওকে, তো এটাকেই হচ্ছে কিন্তু এখানে আমরা ফার্স্টে দেখো এখানে আবার স্ট্রাকচার ফলো করছে সুন্দর। ফার্স্টে অ্যান্সারটা দিয়ে তারপর সেই অ্যান্সারটাকে হচ্ছে আমাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি। এখানে একটা চ আছে, প্রতিচ্ছবি, ঠিক আছে, ব্যাখ্যা করো। এটা কেন, কিভাবে ব্যাখ্যা করব? মানে এই জিনিসটা আসলে আমাদের কাছ থেকে জানতে চাইছে, আমরা বলবোটা কি? দেখো নীলগঞ্জে যা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র নীলগঞ্জে হয় না, এরকম হত্যাকাণ্ড, এরকম অবিচার, নির্যাতন, জ্বালাও পোড়াও, আগুন লাগিয়ে দেওয়া, কতগুলা তোমার হচ্ছে তোমার নিরপরাধ মানুষকে মারা, এটা কি শুধুমাত্র নীলগঞ্জে হয়েছে? না, এটা পুরা বাংলাদেশের প্রতিচ্ছবি। মানে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, যেই যেই জায়গায় মিলিটারি গিয়েছে, যেই যেই এলাকায়, যেই যেই গ্রামে, যেই যেই শহরে মিলিটারি গিয়েছে, সব জায়গার অবস্থা সেম ছিল। তারা সেখানে নির্বিচারে কিছু মানুষকে মেরেছে, তারা লুণ্ঠন করেছে, তারা বাড়ি ঘরে আগুন দিয়েছে, মা বোনদের ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, শিশুদের হত্যা করেছে। সব জায়গাতে মানুষের মনের ভিতরে একটা ত্রাস এবং ভয় সৃষ্টি করেছে। যে তোমরা এখানে ব্যাখ্যা করবা যে নীলগঞ্জে কি হয়েছিল মুক্তিযুদ্ধকালে, এবং এই জিনিসটা আসলে মুক্তিযুদ্ধের সময়, এটা তোমাকে এক্সট্রা লিখতে হবে নিজের নলেজ থেকে। সবাই জানি মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে না, সেটাই হচ্ছে ব্যাখ্যা করে আমরা বলবো যে দেখেন আসলে নীলগঞ্জে যেটা হয়েছে সেটা আসলে মুক্তিযুদ্ধকালে
প্রতিটা বাংলাদেশের প্রতিটা জায়গাতেই হয়েছে। তাই আমরা বলতে পারি যে নীলগঞ্জের অবস্থাটা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি মানে কি? রিফ্লেকশন, মানে আমার মতোই নীলগঞ্জ, মানে নীলগঞ্জের অবস্থাটা পুরো বাংলাদেশেই হচ্ছে তোমার বিরাজমান ছিল। তো এটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে। ওকে, দেখে নাও, পজ করে দেখে নাও, সুন্দর মতো উত্তরগুলো দেওয়া আছে। তোমরা এটা দিয়ে রাখছি কারণ হচ্ছে তোমরা যাতে কেউ যদি চাও, অনেকে আছে যে ভাই এফোর্ট দিতে চাই না, পড়তেই চাই না, স্লাইডে যা আছে পড়ে চলে যাবো, যেতে পারো, বাট আমি এটা সাজেস্ট করি না। একটু একটু তো পড়াশোনার পিছনে এফোর্ট দেওয়া উচিত নাকি? বদিউজ্জামান কাদের ভয় এবং কোথায় লুকিয়েছিল? মানে বদিউজ্জামান যে তোমার মনে করো যে জংলার মাঠে গিয়ে হইতাছে একটা তোমার মনে করো যে কোমর সমান পানিতে একটা গর্ত, যে গর্ততে কোমর সমান পানি ছিল, সেই পানিতে হচ্ছে মনে করো যে তোমার লুকিয়েছিল, ঠিক আছে, ঝোপের আড়ালে হচ্ছে লুকিয়েছিল, পানির মধ্যে দাঁড়ায় ছিল পুরা সন্ধ্যা পর্যন্ত, তার চোখ লাল হয়ে গেছিল, গিরিগিটি দেখছে, শিয়াল দেখছে, ঠিক আছে, একটু পানি খাইছে। এই যে তার মতো মানবেতর অবস্থা, সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়েছিলাম না ক্লাসের মধ্যে ওয়ান শট গুলাতে? প্রথম পর্বতেই হচ্ছে জিনিসটা ব্যাখ্যা করা আছে। তো এই যে এই অবস্থাটা হচ্ছে কি আমরা সংক্ষেপে ব্যাখ্যা করব। যে শুরুতে দেখো বলা আছে বদিউজ্জামান মিলিটারিদের ভয়ে, মানে যখন সে শুনলো যে মিলিটারি দল ঢুকতেছে তখন সে ভয়ে গিয়ে হচ্ছে ওইখানে লুকায় পড়ে জংলার মাঠে। এটা জালা মাঠ না, জংলার মাঠের ভিতরে একটি বড় গর্তে কোমর পানিতে লুকিয়েছিল, ঠিক আছে। এটাকে প্রশ্নতে কি করছে, তার অবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা, মানে সারা দিন আমাদের মানে বদিউজ্জামান বা বদির কি অবস্থা হয়েছিল। ওই যে যেটা বললাম যে দাঁড়ায় আছে, সে হচ্ছে পায়ে কিছু ফিল করতে পারতেছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মনে করো যে সে চোখ লাল হয়ে গেছিল, সে বুঝতেছিল না, তার মাথাও কাজ করতেছিল না শেষ পর্যন্ত, ঠিক আছে। গরম লাগতেছিল, পানি খাচ্ছিল, গিরগিটি দেখছে, দেখে গিরগিটি তার দিকে তাকায় আছে, ঠিক আছে। তারপর তোমার মনে করো যে সে আর কি দেখলো, সে এই জায়গাতে আরো দেখলো হচ্ছে কি তোমার মনে করো যে শিয়াল, ফার্স্টে একটা শিয়াল আসলো, দ্বিতীয় শিয়াল আসলো। শিয়াল কিন্তু এরকম মানুষকে যখন দেখে মানুষ দুর্বল তখন মানুষকে অ্যাটাক করে। পরবর্তীতে এই শিয়ালগুলো তার উপরে ঝাঁপায় পড়ছিল কিনা তাও আমরা জানি না। কি একটা বাজে অবস্থা, কি একটা কষ্টকর অবস্থা, মানবেতর অবস্থা, এটাকেই হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে, মানে শ্রেয় বলতে কি বেটার মনে করে, মানে অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে বেটার মনে করে। কার কথা বলতেছে বলতো? অবশ্যই আজিজ মাস্টারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো। মানে তোমাকে ফার্স্টে বলতে হবে যে বাক্যটা আসলে সত্য, এরপর তোমাকে আজিজ মাস্টারের পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে। কাহিনী যখন তুমি ব্যাখ্যা করে ফেলবা তখন তুমি জিনিসটা বলতে পারবা যে দেখেন এই কারণে আমি মনে করি, আজিজ মাস্টারের অবস্থা দেখে আমি মনে করি যে মানুষ আসলে লজ্জা থেকে মৃত্যুটাকে বেশি শ্রেয় মনে করে। আজিজ মাস্টারকে এরকম ধরে নিয়ে যাওয়া হলো, তারপরে আজিজ মাস্টারের কাছ থেকে যখন মেজর এজাজ কোনো কিছু আর বের করতে পারলো না তখন রাগান্বিত হয়ে আজিজ মাস্টারকে কি শাস্তি দিল আমরা বলছি, এবং শেষ পর্যন্ত তাকে বলে যে তাকে ওই অবস্থায় মালার সামনে নিয়ে কবিতা পড়াবে। সে আর নিতে পারে নাই, সে এই লজ্জা নিতেই পারবে না। সেই লজ্জা থেকে বাঁচার জন্য বলছে আমার মেরে ফেলেন, মাফ চাই, আমি লজ্জা চাই না। মানে মানুষ মৃত্যু নিতে পারে কিন্তু মানুষ লজ্জা হচ্ছে নিতে পারে না। সেটাই হচ্ছে আমরা আজিজ মাস্টারের এই কাহিনীটা দেখে হচ্ছে কি করব, আজিজ মাস্টারের কাহিনীটা এক্সপ্লেন করে আমরা হচ্ছে আমাদের উত্তরের পক্ষে হচ্ছে যুক্তি দিব। বুঝা গেছে? এই যে দেখো পুরা কাহিনীটা হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে A to Z। দেখো লাস্টের কোশ্চেন, অনুফাকে সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়? অনুফা ছিল হচ্ছে মীর আলীর ছেলের বউ, মানে কি বদিউজ্জামানের বউ, মানে তোমার বদিউজ্জামানের বউ, আর তোমার মীর আলী ছিল কি অনুফার শ্বশুর। কাহিনী বলে তোমরা জানবা। সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়? কারণ মীর আলী, বললাম না যে বয়স্ক মানুষ, যখন হচ্ছে গ্রামে মিলিটারি ঢুকে গোলাগুলি শুরু করে তখন কিন্তু আমাদের বদিউজ্জামান গিয়ে গর্তে লুকায় পড়ছিল, কিন্তু সে যে গর্তে লুকায় আছে এটা কি তার পরিবারের মানুষ জানে? জানে না। তো অনুফা টেনশন করতেছিল, ঘরে রান্না হয় নাই। বয়স্ক মানুষ হচ্ছে কি, তুমি মীর আলীর কাহিনী দেখলে মানে পড়লে শুরুর দিকেই পড়লে বুঝবা যে বয়স্ক মানুষ হচ্ছে কি টয়লেট চেপে রাখতে পারে না, সে বিছানায় টয়লেট করে দিছিল রাতে ধরে রাখতে না পেরে, আর ক্ষুধার জ্বালা নিতে পারে না। সারাদিন মীর আলী না খেয়ে আছে, সকালে একটু মুড়ি খাইছিল চা দিয়ে, এরপর আর খাইতে পারে না কিছু, সারাদিন না খেয়ে তার অবস্থা খারাপ। সে যখন বলছিল অনুফাকে যে একটু ভাত ভাত দাও, একটু ভাত রান্না করে দাও, অনুফা তখন রেগে যায় যে আপনার ছেলে আসার কোনো ঠিক ঠিকানা নাই, আপনার ছেলে বাইচে আছে নাকি মরে গেছে এটা কোনো ঠিক ঠিকানা নাই, আপনি আসেন এখানে ভাত খাইতে। অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল। 1971 উপন্যাস থেকে অন্তত 3টি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তো দেখো এই জায়গাতে আমরা 3টি চরিত্রের উদাহরণ কি দিতে পারি। এখানে দেখো ফার্স্টে আমাদের আজিজ মাস্টারের, আচ্ছা এর আগে তোমরা এই উত্তরটা একটু দেখো, পজ করে হচ্ছে দেখে নিতে পারো।
আচ্ছা, এখানে আজিজ মাস্টারের উদাহরণ আছে, ওকে। তারপর তোমার মনে করো যে শব্দরুল্লাহর উদাহরণ আছে, আর এই জায়গাতে রফিকের উদাহরণ আছে, তিনজনের উদাহরণ দিছে, বুঝতে পারছো? তো বলতেছে কি যে প্রশ্নটা খেয়াল করো, অকারণ নিপীড়নী একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করো। উপনীত মানে হচ্ছে পরিণত করা। অকারণ নিপীড়ন মানে দেখো, অকারণ নিপীড়ন মানে কি, শুধু শুধু অত্যাচার করা। যুদ্ধ লাগছে, এই সাধারণ মানুষগুলোকে গ্রামগঞ্জে ঢুকে মারার, নির্যাতন করার, তো ধর্ষণ করার কোনো কি কারণ ছিল, কোনো দরকার ছিল? ছিল না। এরা শুধুমাত্র বাঙালিদের প্রতি তাদের যে রাগ, পাকিস্তানিদের যে রাগ, ক্ষোভ, ঘৃণা এবং বাঙালিদেরকে টর্চার করে তারা যে আনন্দটা পাইছে, এই জন্য তারা এটা করছে, আর কোনো রিজন নেই। বাঙালিদের মনে ভয় তৈরি করার জন্য, বাঙালি যাতে আর কখনোই স্বাধীনতার কথা চিন্তা করতে না পারে, মুক্তির কথা চিন্তা না করতে পারে, এই জন্য তারা হচ্ছে বাঙালির মনে ভয় তৈরি করার জন্য শুধুমাত্র এই অত্যাচার নিপীড়নগুলো করছে। না হলে এই গ্রামে যদি মিলিটারি না ঢুকতো, তাহলে কি এই মানুষগুলা মারা যেত? না। এই মানুষগুলা, ধরো রফিকের মতো মানুষগুলা কি আসলে এরকম যুদ্ধের চিন্তা করতো বা মুক্তিযুদ্ধ কি হইতো না? যখন মানুষের ঘরে গিয়ে, মানুষের গ্রামে ঢুকে মানুষের সাথে এই কাজগুলা করা হয়েছে, তখন মানুষজন নিজেদেরকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, মুক্তিযুদ্ধে উপনীত করেছিল, মানে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে, মুক্তিযুদ্ধ তোমার স্টার্টই হয়েছে এগুলার জন্য, যে অকারণ নিপীড়ন। তিনজনের উদাহরণ দেখো হচ্ছে এই জায়গাতে আমরা সুন্দর মতো আজিজ মাস্টারের উদাহরণ দিব, ঠিক আছে, যে আজিজ মাস্টারকে কিভাবে নিপীড়ন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, লাস্টে মেরে ফেলা হইলো, ঠিক আছে। শব্দরুল্লাহর ফ্যামিলির সাথে কি হয়েছিল, এবং শেষ পর্যন্ত হচ্ছে তোমার রফিকের সাথে কি হয়েছিল, এটা বলে হচ্ছে আমরা আমাদের উত্তরটাকে, আমাদের রিজনগুলা বলে শেষ করতে পারবো। মানে মেইন কথাটা হচ্ছে তোমাদের কাহিনীটা জানতে হবে, আর কাহিনী জানার জন্য সুন্দর মতো হচ্ছে কি করবা, সুন্দর মতো হচ্ছে তোমরা তোমাদের ভাইয়ার যে হচ্ছে ওয়ান শট দুইটা আছে, প্রথম পর্ব 1971 উপন্যাস প্রথম পর্ব এবং 1971 উপন্যাস দ্বিতীয় পর্ব, এই দুইটা হচ্ছে আমাদেরকে একটু সুন্দর মতো দেখে ফেলতে হবে। আর দেখে ফেললেই কিন্তু আমরা এগুলার অ্যান্সারটা সুন্দর মতো করতে হবে, মানে করতে পারবো। সো ইনশাল্লাহ দেখা হবে এফআরবিতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।